নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাবুন তো একবার, মাত্র 2 বছরে 137টা প্লট আর 168 একর জমি কি কখনো কেনা সম্ভব? তাও মাত্র 45 কোটি টাকায়। আর সেই জমি ঠিক সেই সব জায়গায় যেখানে সরকার নিজেই রাস্তা বানাতে যাচ্ছে, হাইওয়ে আনতে যাচ্ছে, জমির ব্যবহার বদলে কৃষিজ জমিকে বাণিজ্যিক জমি করে দিতে যাচ্ছে। এটা কি শুধুই মাত্র ভাগ্য, নাকি এটা বুদ্ধি, নাকি এটা একটা ভেতরের খেলা? আজকে আমরা এই প্রশ্নগুলি নিয়েই কথা বলবো, নিরপেক্ষভাবে, তথ্যের ভিত্তিতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাহসিকতার সাথে। কারণ এই প্রশ্নগুলি করা যদি অন্যায় হয় তাহলে গণতন্ত্রটাই হয়তো অন্যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব 13ই ডিসেম্বর 2023 সালে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। সেই মোহন যাদব, যার দল বিজেপি এবং যার প্রধান নরেন্দ্র মোদী, সেই মোদিজি যিনি দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, মানে ঘুষ খাবো না আর খেতেও দেব না। এই প্রতিশ্রুতিটা কিন্তু একটা শুধু রাজনৈতিক স্লোগান ছিল না বন্ধুরা, এটা ছিল কোটি কোটি ভারতীয়র বিশ্বাসের ভিত্তি। মানুষ ভেবেছিল এই সরকার আলাদা, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখন যে খবর বেরিয়ে আসছে তা সেই বিশ্বাসের ভিতে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন একেবারে এঁকে দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি একটি বিস্তারিত তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র 2 বছরে উজ্জয়িনীতে 137টি প্লট এবং 168 একর জমি কিনেছে, যার মোট মূল্য 45 কোটি টাকা। এবার প্রশ্ন হলো, এটা কি বেআইনি? এখনই কিন্তু বলছি না সেটা, কিন্তু প্রশ্নটা আইনের নয়, প্রশ্নটা হলো নৈতিকতার। প্রশ্নটা হলো, এত জমি এত দ্রুত ঠিক সেই জায়গায় যেখানে সরকার উন্নয়ন করবে বলে ঘোষণা করে দিয়েছে, সেটা কিভাবে সম্ভব? দর্শকরা, রাজনীতিতে শব্দ মিথ্যা বলতে পারে কিন্তু সংখ্যা সাধারণত মিথ্যে বলে না। তাই চলুন একটু সংখ্যার দিকে দেখি। মুখ্যমন্ত্রী হওয়ার আগে অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের আগে রিপোর্ট অনুযায়ী পরিবারের কাছে মোট 179 একর জমি ছিল। এটা কিন্তু একেবারে কম নয়। কিন্তু এরপর ঠিক হলোটা কি? মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র 2 বছরে আরো 168 একর যোগ হলো, মানে মোট 355 একর। 1.5 বছরেরও কম সময় জমির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেল। এবার একটু ভাবুন, 168 একর মানে ঠিক কতটা? 1 একর মানে 40 কাঠা জমি, তাহলে 168 একর মানে 6700 কাঠা জমি। এই পরিমাণ জমিতে একটা ছোটখাটো শহর তৈরি করা যায়। আর এই জমি কেনা হয়েছে মাত্র 45 কোটি টাকায়। উজ্জয়িনীতে জমির বাজার দর যদি হিসাব করি তাহলে এই দামটা কি বাজারের দামেই কেনা, নাকি অনেক কম দামে? এই প্রশ্নটা তো থেকেই যায় বন্ধুরা। সবচেয়ে চমকে দেওয়ার তথ্য হলো, কেবল 2025 সালে যখন উজ্জয়িনীতে কুম্ভ মেলা স্থায়ী কাঠামো নির্মাণ নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদ চলছিল, ঠিক সেই সময়েও মুখ্যমন্ত্রীর পরিবার আরো 92 একর জমি কিনে নিয়েছে। ভাবুন তো একটু, একদিকে মানুষ রাস্তায় প্রতিবাদ করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীর পরিবার সেই এলাকাতেই জমি কিনছে। এই দুটো ঘটনার সংযোগ কি নিছকই কাকতালীয় ঘটনা? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সবকটা জমি কি শুধু মোহন যাদবের নামে? একেবারেই নয়। আর এখানেই কিন্তু গল্পটা আরো জটিল হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে যে নামগুলো সামনে এসেছে সেগুলো হলো মুখ্যমন্ত্রীর স্ত্রী সীমা যাদব, মুখ্যমন্ত্রীর ছেলে বৈভব যাদবের স্ত্রী শালিনী যাদব, মুখ্যমন্ত্রীর ভাই নন্দলাল যাদব, আরেক ভাই নারায়ণ যাদব এবং তার স্ত্রী রেখা যাদব, ভাইপো অভয় যাদব, খুড়তো ভাই গোবিন্দ যাদব, আরেক খুড়তো ভাই নীলেশ যাদব। এছাড়াও পরিবারের সাথে যুক্ত 4টি রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমেও জমি কেনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রধান হলো শ্রী সিদ্ধিবিনায়ক দেবগঞ্জ। এখন পরিবারের পক্ষ থেকে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে দূরের আত্মীয়রা মুখ্যমন্ত্রীর অধীনস্থ নন, আইনত স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুধু স্ত্রী ও সন্তানের ক্ষেত্রেই সরাসরি প্রযোজ্য, দূরের আত্মীয়র ক্ষেত্রে একেবারে নয়। বন্ধুরা, এটা কিন্তু একটা আইনি শর্ত, আমরা তা কখনোই অস্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হলো, যখন তালিকায় স্ত্রী আছেন, ছেলের বউ আছেন, সহোদর ভাই আছেন, তখন আর এটাকে দূরের আত্মীয়ের ব্যক্তিগত ব্যাপার বলে আলাদা করা কি যায় বন্ধুরা? নাম আলাদা হতে পারে কিন্তু ঠিকানা তো একটাই, মুখ্যমন্ত্রীর পরিবার। দর্শকরা, এটা একটা পুরনো কৌশল, সম্পদ ছড়িয়ে রাখো যাতে সরাসরি প্রমাণ না করা যায়। কিন্তু যখন সবগুলোর নাম ওই একই পরিবারের, তখন এই ছড়িয়ে দেওয়ার অর্থটাই কি? এখন আসি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শুধুমাত্র কতটা জমি কেনা হলো তা নয়, কোথায় কেনা হলো সেটাও একটা আসল রহস্য। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য বলছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর কেনা 168 একর জমির মধ্যে প্রায় 111 একর ঠিক সেই সড়ক প্রকল্পের পাশেই রয়েছে যেগুলোর ঘোষণা মোহন যাদবের সরকারই করেছে। এবার একটু তফসিল করে বলি। উজ্জয়িনী ইন্দোর রুটে যে হাইওয়ে আসার কথা তার পাশে জমি কেনা হয়েছে, উজ্জয়িনী নাগদা রুটে যে রাস্তা হওয়ার কথা তার পাশে জমি কেনা হয়েছে,
উজ্জয়িনী বদনগড় রুটে যে সড়ক প্রকল্প চলছে তার পাশে জমি কেনা হয়েছে। সিংহস্ত মেলার জন্য যে চওড়া রাস্তা তৈরি হওয়ার কথা রয়েছে তার পাশে জমি কেনা হয়েছে। এবং বন্ধুরা, পান্ডাখেড়ি এলাকার কথা তো অবশ্যই বলতে হয়। এই এলাকায় মাস্টার প্ল্যান 2005-এর আওতায় কৃষি জমিকে বাণিজ্যিক জমিতে রূপান্তরিত করা হয়েছে। আর ঠিক এই এলাকাতেই যাদব পরিবার প্রায় 18 একর জমি কিনেছে। দর্শকরা একবার ভাবুন, কৃষি জমি মানে সস্তা জমি, বাণিজ্যিক জমি মানে দামি জমি। সরকার যখন ঘোষণা করে দেয় যে অমুক এলাকার কৃষিজ জমি এখন থেকে বাণিজ্যিক, তখন রাতারাতি সেই জমির দাম কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এখন যদি আপনি আগে থেকেই জানেন যে কোন জমি বাণিজ্যিক হবে, তাহলে আপনি আগে থেকেই সেই জমি কৃষি জমির দামে কিনে রাখবেন। তারপর সরকারি ঘোষণা আসলে সেই জমির দাম 5 থেকে 10 গুণ একেবারে বেড়ে যাবে। এটাকে বলে ইনসাইডার ট্রেডিং। শেয়ার বাজারে এটা সম্পূর্ণ বেআইনি। জমি বাজারে এটাকে কি বলবো বন্ধুরা? এখন এখানে একটা বিতর্ক আছে, আর আমরা সেটাকে কিন্তু কখনোই এড়িয়ে যাব না। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সড়ক প্রকল্পগুলির পরিকল্পনা 2019 থেকে 2020 সাল থেকেই সরকারি নথিতে প্রকাশিত ছিল। মাস্টার প্ল্যান 2035 পাবলিক ডকুমেন্ট, যে কেউ এটা পড়তে পারত। তাহলে এখানে গোপন তথ্যের ব্যবহারটা কোথায়? এই যুক্তিটা শুনতে অবশ্যই ভালো লাগে এবং আংশিকভাবে কিন্তু সত্যিও। কিন্তু বন্ধুরা, এখানেও কয়েকটা পাল্টা প্রশ্ন কিন্তু উঠে আসে। প্রথমত, পাবলিক ডকুমেন্ট থাকলেও সেটা বাস্তবে কার্যকর হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। অনেক মাস্টার প্ল্যান আছে যা কাগজেই থেকে যায়, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী তিনি জানেন কোন প্রকল্প আসলেই বাস্তবায়িত হবে। সেই নিশ্চয়তাটাই তো ইনসাইডার নলেজ। দ্বিতীয়ত, একটা সাধারণ মানুষও কি এই মাস্টার প্ল্যান পড়ে বুঝতে পারে? পরিভাষা বোঝা কঠিন, টেকনিক্যাল বিষয় আছে এবং মুখ্যমন্ত্রীর পরিবারের সেই বোঝার সুবিধা আছে, সেটা অস্বীকার করার কোনোভাবে উপায় নেই। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত কোনো ইমেল, কোনো মেসেজ, কোনো সাক্ষী পাওয়া যায়নি যা প্রমাণ করে যে ভেতরের তথ্য সরাসরি ব্যবহার করা হয়েছে। এটাও সত্যি। তাই কিন্তু এখনই বন্ধুরা চূড়ান্ত রায় দেওয়াটা খুবই কঠিন হবে, কিন্তু প্রশ্নটা অবশ্যই করা যাবে। বন্ধুরা, এটা টাইমিং এবং কাকতালীয়তার এমন একটা সমাবেশ যা স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন জাগায়, আর সেই প্রশ্ন জাগানোটাই হলো গণতন্ত্রের কাজ। দর্শকরা, শুধু জমি কেনা একটা ব্যাপার, কিন্তু সেই জমি থেকে মুনাফা করা অন্য ব্যাপার। আর রিপোর্ট বলছে সেই দ্বিতীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী মোহন যাদবের খুড়তুতো ভাই গোবিন্দ যাদব একটি এলাকায় বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে বড় পরিমাণ জমি একজোট করে সেই জমি একজন বিল্ডারের সাথে রেভিনিউ শেয়ার চুক্তিতে দিয়েছেন। অর্থাৎ বিল্ডার বাড়ি বানাবে, বিক্রি হলে আয়ের একটা ভাগ পরিবার পাবে। আরেক খুড়তুতো ভাই নীলেশ যাদব নিজের একটি ব্র্যান্ডের আয়তায় একাধিক হাউসিং প্রজেক্ট RERA তে নিবন্ধন করিয়েছেন। এখন এর মানেটা কি? মানে হলো সরকার রাস্তা বানাচ্ছে, সেই রাস্তার কারণে এলাকার জমির দাম বাড়ছে, বাড়তি দামের জমিতে আবাসিক প্রকল্প উঠে যাচ্ছে, আর সেই প্রকল্পের মুনাফা যাচ্ছে পরিবারের কাছে, যার একজন সদস্য মধ্যপ্রদেশের সরকার চালাচ্ছেন। চক্রটা একবার দেখুন বন্ধুরা। সিদ্ধান্ত গ্রহণকারী এবং সুবিধাভোগী একই পরিবার। এটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচেয়ে পরিষ্কার সংজ্ঞা। এখন পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট নিজেই কোনো বেআইনি কাজ নয়। এটা সত্যি কথা, দেশের লক্ষ লক্ষ বিল্ডার এটা করেন, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্য হলো সাধারণ বিল্ডার জানেন না কোথায় রাস্তা আসবে, তিনি অনুমান করেন, ঝুঁকি নেন। কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবার কি সেই ঝুঁকিটা নিয়েছিল, নাকি এটা ছিল নিশ্চিত বিনিয়োগ? দর্শকরা, এই গল্পটা শুধুমাত্র রাজনীতির নয়, এই গল্পটা সাধারণ মানুষের। উজ্জয়িনীতে একজন মধ্যবিত্ত মানুষ যদি একটা ফ্ল্যাট কিনতে চান, তাহলে তাকে 20 বছরের EMI দিতে হয়, ব্যাংকে ঘুরতে হয়, নথিপত্র জমা দিতে হয়, গ্যারেন্টার খুঁজতে হয়। তারপরেও হয়তো একটা ছোট্ট জমি জোটে, আর সেই একই শহরে একটা পরিবার 2 বছরে 168 একর জমি কিনে নিল। এটা শুধু সংখ্যার ব্যবধান নয়, এটা দুটো ভিন্ন পৃথিবীর গল্প। একটা পৃথিবীতে সাধারণ মানুষ বছরের পর বছর ঘাম ঝরিয়ে একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখে, আরেকটা পৃথিবীতে ক্ষমতার সুবাদে রাতারাতি শত শত একর জমি জমে যায়। এবার একজন কৃষকের কথা ভাবুন তো। সরকার তার জমি নেয় রাস্তা বানাতে বাজারের চেয়ে অনেক কম দামে, তারপর ক্ষতিপূরণ পেতে বছরের পর বছর তাকে দৌড়াতে হয় কোর্টে, নানা রকম দপ্তরে। কিন্তু সেই রাস্তার আশেপাশে যদি মুখ্যমন্ত্রীর পরিবারের জমি থাকে, তাহলে সেই জমির দাম বাড়ে। কৃষকের জমি অল্প দামে নেওয়া হয় আর প্রভাবশালীর জমির দাম বাড়ে। এই বৈষম্যটাকে কি মেনে দেওয়া যায় বন্ধুরা? সরকার বলছে আমরা উন্নয়ন করছি, কিন্তু প্রশ্ন হলো সেই উন্নয়নের ফলটা কে পাচ্ছে? সাধারণ মানুষ নাকি ক্ষমতাবানদের পরিবার? দর্শকরা, এই গল্পের সবচেয়ে বড় রাজনৈতিক মাত্রা হলো নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই 4টি শব্দ কোটি কোটি ভারতীয়র মনে আলো জ্বালিয়েছিল। মানুষ ভেবেছিল এবার বদল আসবে, দুর্নীতির দিন একেবারেই শেষ। কিন্তু এখন যখন বিজেপির নিজের মুখ্যমন্ত্রী পরিবারের বিরুদ্ধে এই প্রশ্ন উঠছে, তখন সেই প্রতিশ্রুতিটা ঠিক কোথায় যায়? এর আগে ছিল রাম মন্দির ট্রাস্টের জমি কেনা বেচার বিতর্ক,
অযোধ্যা মন্দির তৈরির নামে যে জমি কেনা বেচা হয়েছে তা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছিল। এবার উজ্জয়িনীতেও একই ধরনের গল্প। আর মজার কথা হলো দুটোই কিন্তু ধর্মনগরী। মানুষ প্রশ্ন করছে, মোদিজি আপনার কথা শুনে আমরা ভোট দিয়েছিলাম, আপনার দলের মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠলো, আপনি চুপ থাকবেন কেন? আপনার প্রতিশ্রুতির মানে কি শুধুই বিরোধী দলের জন্য, নিজের দলের জন্য নয়? এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র বিরোধীদের নয়, এটা সেই সাধারণ বিজেপি ভোটারদেরও, যারা সত্যি বিশ্বাস করেছিলেন পরিবর্তনে। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। কেউ কেউ মোহন যাদবকে মধ্যপ্রদেশের নতুন জমিদার বলে আখ্যাও দিচ্ছে। একটি স্বাধীন তদন্তের দাবি জানানো হচ্ছে। রাজ্যে প্রতিবাদ তীব্রতর হচ্ছে। কিন্তু এখানে একটা জরুরি প্রশ্ন আছে, বিরোধীরা কি সত্যিই দুর্নীতিমুক্ত রাজনীতি চান, নাকি এটা শুধু রাজনৈতিক সুযোগ নেওয়ার পালা? আমাদের দেশে রিয়েল এস্টেটের সাথে শুধু বিজেপি নয়, প্রায় প্রতিটি দলের নেতাদের পরিবার কোনো না কোনো রকম ভাবে যুক্ত, কারণ এতে টাকা অনেক বেশি। তাহলে কি কংগ্রেস নেতাদের পরিবারও এই কাজ করেন না? উত্তর হলো করেন, অনেক ক্ষেত্রেই করেন। কিন্তু এটা বলার মানে এই নয় যে মোহন যাদবের পরিবারের বিরুদ্ধে যে প্রশ্নটা উঠেছে সেটা উঠবে না। অন্যরাও করে, এই যুক্তিতে কিন্তু নিজের দায় মুক্তি হয় না। এখানে আরেকটি চমকপ্রদ তথ্য আছে। অনেকে বলছেন এটা বিজেপির ভেতরের লড়াই। মধ্যপ্রদেশে বিজেপির একাধিক গোষ্ঠী আছে। শিবরাজ সিং চৌহান এবং মোহন যাদবের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে। শিবরাজজির অনেক প্রকল্প মোহন যাদব আটকে দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। তাহলে কি বিজেপির ভেতর থেকেই কেউ এই তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিয়ে দিয়েছে? এটা কি কংগ্রেস বনাম বিজেপির লড়াই, নাকি বিজেপি বনাম বিজেপিরই লড়াই? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। মোহন যাদবের কি পদত্যাগ করা উচিত? দর্শকরা, এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন। একদিক থেকে দেখলে এখনো কিছু প্রমাণিত হয়নি, কোনো আদালত রায় দেয়নি, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই পদত্যাগ করা কি ন্যায়সঙ্গত? কিন্তু অন্য দিক থেকে দেখলে মুখ্যমন্ত্রী পদে থেকে কি তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন? পুলিশ তার অধীনে, প্রশাসন তার অধীনে, তাহলে নিরপেক্ষ তদন্ত ঠিক কিভাবে হতে পারে? আমাদের গণতন্ত্রে একটা নৈতিক মানদণ্ড আছে, সেটা হলো যখন গুরুতর অভিযোগ ওঠে তখন স্বচ্ছতার স্বার্থে পদ থেকে সরে দাঁড়ানো। এটা দুর্বলতার লক্ষণ নয় বন্ধুরা, এটা নৈতিকতার লক্ষণ। কিন্তু আমাদের দেশে এই নৈতিক মানদণ্ড কতটা মানা হয় তা আমরা সবাই জানি। আবার প্রতিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে হলে রাজনীতি অচল হয়ে যাবে, কারণ রাজনীতিতে মিথ্যা অভিযোগও কম হয় না। তাহলে এর সুষ্ঠু সমাধানটা কি হতে পারে? সমাধান একটাই, স্বাধীন তদন্ত। এমন তদন্ত যা সরকারের প্রভাব থেকে একেবারে মুক্ত, এমন তদন্ত যার রায় সবাই মানবে। দর্শকরা, আমরা একতরফা বলছি না, পরিবারের পক্ষের যুক্তিগুলোও শুনুন। প্রথম যুক্তি, রিয়েল এস্টেট ব্যবসা মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই চলছে। 2021 থেকে 2023 সালের মধ্যে যখন মোহন যাদব শিক্ষামন্ত্রী ছিলেন তখনও তার পরিবার জমি কিনেছে। এটা রাতারাতি শুরু হওয়া কোনো কারবার নয়। দ্বিতীয় যুক্তি, পরিবারের সদস্যরা ব্যক্তিগত নাগরিক। শুধু এই কারণে যে তাদের পরিবারে একজন মুখ্যমন্ত্রী আছেন তাই কি তারা ব্যবসা শুরু করতে একেবারে পারবে না? এটা কি ন্যায়সঙ্গত? তৃতীয় যুক্তি, সব কেনাকাটা প্রকাশ্যে সরকারি রেজিস্টারের মাধ্যমে হয়েছে, কোনো কিছু লুকোনো হয়নি, নথিপত্র সবই খোলা। চতুর্থ যুক্তি, যেসব প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলোর পরিকল্পনা 2019-20 থেকেই পাবলিক, যে কেউ জানতে পারত। এই যুক্তিগুলো একেবারে ভিত্তিহীন নয়, কিছুটা সত্যতাও আছে, কিন্তু তারপরও বন্ধুরা প্রশ্ন থেকে যায়। যদি সবকিছুই এতই স্বাভাবিক, তাহলে সিএম অফিস ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নগুলোর জবাব দিলেন না কেন? নীরবতা কেন বজায় রাখা হলো? নীরবতা অপরাধ নয়, কিন্তু প্রশ্নের মাঝে নীরবতা সবসময় নতুন প্রশ্নের জন্ম দিয়ে থাকে। বন্ধুরা, এই সব কিছুর পর একটা কথা বলার দরকার আছে, ক্ষমতায় থাকলে জবাবদিহিতা আসে, এটা গণতন্ত্রের কথা। যদি সত্যিই সবকিছু স্বাভাবিক হয় তাহলে স্বচ্ছতায় সমস্যা কোথায়? সিএম অফিস কেন প্রশ্নের জবাব দিচ্ছে না? কেনই বা একটি স্বাধীন তদন্তের দাবিকে মানা হচ্ছে না? স্বচ্ছতা মানে শুধু দুর্নীতি না করা নয়, স্বচ্ছতা মানে দুর্নীতি না করার প্রমাণ দেওয়া। যখন সন্দেহ উঠে তখন সেই সন্দেহ দূর করার দায়িত্ব অবশ্যই সরকারের। এখানে আরেকটা কিন্তু বড় প্রশ্ন থেকে যায়, আমাদের দেশের রাজনীতিবিদদের পরিবারের সম্পদ নিয়ে কোনো স্পষ্ট নীতি নেই। যে মানুষটি জনগণের সেবক, তার পরিবারের আয় এবং সম্পদ কতটা প্রকাশ্য হওয়া উচিত? এই বিষয়ে আইন কাঠামো অবশ্যই হওয়া দরকার। অনেক দেশে এমন নিয়ম আছে যে ক্ষমতায় থাকাকালীন নেতার পরিবার সরকারি সিদ্ধান্তে প্রভাবিত হতে পারে এমন কোনো ব্যবসা করতে পারবে না। ভারতে এই নিয়ম কি যথেষ্ট কঠোর? মনে হয় একেবারেই নয়। বন্ধুরা, এটা শুধু মোহন যাদবের গল্প নয়, এটা একটা সিস্টেমের গল্প। আমাদের দেশে যখন কেউ রাজনৈতিক ক্ষমতায় আসেন তখন তার আশেপাশের মানুষ স্বয়ংক্রিয়ভাবে সুবিধাজনক অবস্থায় যান, কারণ তারা জানেন কোথায় রাস্তা আসবে, কোথায় বিদ্যুৎ আসবে, কোথায় হাসপাতাল হবে। এই তথ্যগত সুবিধাটাই সবচেয়ে বড় সম্পদ।
আর এই সুবিধা পাচ্ছে ক্ষমতার কাছের মানুষ। সাধারণ মানুষ যখন জমি কেনে তখন সে অনুমানের ভিত্তিতে কেনে, ঝুঁকি নিয়ে কেনে, কিন্তু ক্ষমতার কাছের মানুষ নিশ্চয়তার ভিত্তিতে কেনে। এই ব্যবধানটাই দেশের সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি। এটি বন্ধ করতে হলে শুধু একজন মুখ্যমন্ত্রীকে হটানো যথেষ্ট নয়, পুরো সিস্টেম বদলাতে হবে। আরটিআইকে আরো বেশি শক্তিশালী করতে হবে, নেতাদের পরিবারের সম্পদ প্রকাশ বাধ্যতামূলক করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে হবে। বন্ধুরা, এই পুরো গল্পটা সামনে এসেছে কারণ ইন্ডিয়ান এক্সপ্রেস তদন্ত করেছে। একটি সংবাদপত্র দলিল ঘেঁটে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব তথ্য মিলিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে। এটাই গণমাধ্যমের কাজ, ক্ষমতার উপরে নজর রাখা, প্রশ্ন করা, তথ্য সামনে আনা। কিন্তু আজকের ভারতে স্বাধীন সাংবাদিকতা কতটা কঠিন। অনেক গণমাধ্যম এখন ক্ষমতার সাথে মিশে চলে। সরকারের সমালোচনা করলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, আইনি মামলা আসে, হেনস্থা হয়। এই পরিস্থিতিতে যখন কোনো সংবাদ মাধ্যম সত্যিকারের তদন্তমূলক সাংবাদিকতা করে তখন সেটা সমাজের জন্য একটা বড় সম্পদ হয়ে দাঁড়ায়। সেই সাংবাদিকতাকে সমর্থন করা, প্রশ্রয় দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। কারণ যখন গণমাধ্যম মরে যায় তখন গণতন্ত্র মরে যায়। দর্শকরা, শেষে আপনাদের কাছে আসি। এই খবরটা শুধু জানলেই শেষ নয়, প্রশ্ন হলো এরপর আপনারা কি করবেন। প্রথমত, এই ধরনের খবর শেয়ার করুন। যে গণমাধ্যম সত্যিকারের সাংবাদিকতা করছে তাদের সমর্থন করুন, কারণ পেড নিউজ চ্যানেলের যুগে স্বাধীন সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে জনসমর্থন দরকার। দ্বিতীয়ত, আপনার নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করুন, তাদের জবাবদিহি করুন, এটাই গণতন্ত্রের মূল শক্তি। তৃতীয়ত, এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন, পরিবারের বন্ধুদের সাথে, কারণ মানুষ যখন জানে এবং বোঝে তখনই পরিবর্তন আসে। চতুর্থত, ভোট দেওয়ার সময় শুধু দলীয় পরিচয় দেখবেন না, দেখুন কে জবাবদিহি করে, কে স্বচ্ছতায় বিশ্বাস করে। দর্শকরা, গণতন্ত্র একটা দায়িত্বের খেলা, সেই দায়িত্ব শুধু নেতাদের নয়, সেই দায়িত্ব আমাদেরও। সবার শেষে বন্ধুরা একটাই কথা বলবো, ক্ষমতার রাস্তা হোক বা পরিবারের জমি সত্য বের করার একটাই পথ, সৎ, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত। আর সেই দাবি করার অধিকার আমার আপনার সবার কাছে রয়েছে। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? এটা কি নিছক পুরনো ব্যবসার ধারাবাহিকতা, নাকি পদের সুবিধা দেওয়া? আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।